গা ছমছম করা। মানে তখন মনে হচ্ছিল যে আত্মা ফেটে মানে মৃত্যুবরণের ঘটনা ঘটবে, অথবা এখানে কোনো একটা অদ্ভুত কিছু আসবে কোনো বেশ ধারণ করে। অস্থিরতা, ঘাম এবং প্রস্তুতি নিয়ে ফেললাম যে হয়তো মারা যেতে পারি। আমি তখন প্রস্তুতি নিয়ে নিলাম যে আজকে একটা কিছু হতে পারে, কোনো কিছুর আক্রমণ হতে পারে। আমি ভয়ে ভয়ে জানালার কাছে দাঁড়িয়ে নিচে তাকাচ্ছিলাম, সম্ভবত 10 তলা বা 12 তলা। নিচে ওই এলএমসির চারপাশের রাস্তাগুলো শুনশান, একটা মানুষও নেই। আমি যে এই যে 10 তলা সিঁড়ি বেয়ে নিচে নেমে যাব, ওখানে তো গার্ড এখন আমি পাবো না। আর গিয়ে চিৎকার করে কাকে খুঁজবো? ওখানে তো কোনো, এখন তো রাস্তায় কোনো লোক নেই। এই এলএমসি মানে লন্ডন মুসলিম সেন্টারের অতিথিশালা, সেখানে তো কেউ লোক থাকে না, নামাজ শেষে চলে যায়, এশার নামাজ পড়ে ইমাম মুয়াজ্জিন সবাই চলে গেছে। তার মানে পুরো এই জায়গাটাতে মানব শূন্য। আমি তখন প্রস্তুতি নিয়ে নিলাম যে আজকে একটা কিছু হতে পারে, কোনো কিছুর আক্রমণ হতে পারে। তো আমি বিছানায় যখন বসি, যখন তাকাই কার্নিশে, তখন শব্দ নেই। বিছানায় বসলে পানির শব্দ, ওই রান্নাঘর থেকে বাসনকোসন মাজার শব্দ, কোনো রকমে কাঁথা দিয়ে, মানে ওখানে লেপ ছিল, লেপ দিয়ে শরীর জড়ালাম। তারপরে কোনোভাবে স্থির হতে পারছি না, প্রচণ্ড ভয়। যে তখন মনে হচ্ছিল যে এখন কিছু একটা হবে। এর 2 দিন আগে লন্ডনের প্রবাসী বন্ধুরা আমাকে আবার লন্ডনে যে জিনের উৎপাত আছে সেই সম্পর্কে অনেক গল্প শুনিয়েছেন। তারও আগে, কয়েকদিন আগে লন্ডনে একটা জায়গা আছে নাম হাংম্যান হিল। সেইখানে 16 শতাব্দীতে মানুষকে হত্যা করে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হতো। আমরা অনেক মাইলের পর মাইল পাড়ি দিয়ে সেই হাংম্যান হিলে গিয়েছিলাম, দেখে আসছি যে যেই গাছগুলো আছে এই গাছগুলোতে আসলে লাশ ঝুলিয়ে রাখা হতো। তো হাংম্যান হিলের একটা জায়গা আছে যে গাড়ি নিউট্রাল করে রাখলে, স্টার্ট বন্ধ রাখলে আপনা আপনি উপরে উঠতে থাকে, জায়গাটা উঁচু, আপনা আপনি উপরে উঠে যায়, স্টার্ট বন্ধ কিন্তু উপরে উঠে যায়। সেইটা দেখে, সেইটা উপলব্ধি করে আমরা কিন্তু দ্রুত স্থান ত্যাগ করেছি ওই জায়গা থেকে ভয়ে। এটা রাতের বেলায় আমরা গিয়েছিলাম। এইরকম একটা পরিপ্রেক্ষিতে এইরকম একটা ভয়ের ঘটনা, গা ছমছম করা। মানে তখন মনে হচ্ছিল যে আত্মা ফেটে মানে মৃত্যুবরণের ঘটনা ঘটবে, অথবা এখানে কোনো একটা অদ্ভুত কিছু আসবে কোনো বেশ ধারণ করে। অস্থিরতা, ঘাম এবং প্রস্তুতি নিয়ে ফেললাম যে হয়তো মারা যেতে পারি। এইভাবে কেটে গেল 1টা থেকে 4টা, 3 ঘন্টা। একজন মানুষ বাঁচে না। এবং ওই সময় আমি জানি যে যেহেতু ফোনেও টাকা নেই, ফোনও করতে পারছি না, আমি হয়তো মৃত্যুবরণ করলে সকালে এসে তারা খোঁজ খবর পেত। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে যুক্ত হয়ে দেখছেন, রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প কো স্পন্সর হিসেবে রয়েছে মালাভিজ। আপনাদের এই সুন্দর আয়োজনে আমি ওবায়দুল্লাহ তারেক স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই জীবনের গল্প শোনাতে আসছেন বাংলাদেশের প্রথিতযশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো। আজকে আমাদের মাঝে এসেছেন আমাদের সকলের পরিচিত মুখ। বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, সাংবাদিকতায়, সাহিত্য সংস্কৃতিতে এবং লেখনীতে, গান লেখা, সুর করা এবং চমৎকার গায়কিতে যার চেহারা এবং নামটা আমাদের কাছে সবারই খুব এক বাক্যেই পরিচিত, আমিরুল মোমিনিন মানিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মানিক ভাই, আপনি তো বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ধরনের। আমি জানি না যে আপনার জীবনের গল্প শোনার জন্য কোনো আয়োজন হয়েছে কিনা, এটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? এটা খুব ভালো লাগছে। তবে বিভিন্ন টিভিতে বিভিন্ন পর্যায়ে অল্প ডিউরেশনে জীবনের গল্প বলেছি, এবং এই ধরনের একটা স্পেশাল রিপোর্টিং আমরা করতাম দিগন্ত টিভিতে। সেটা আমি সেগমেন্ট নাম দিয়ে, এটা প্রায় 100 থেকে 150 পর্বের মতো রিপোর্টিং করেছিলাম। যে
সাধারণ মানুষের জীবনের গল্প তুলে আনবো। তো জীবনটা যে আসলে কত যাতনাময়, কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে উঠে আসতে হয় একজন মানুষকে, তখন আমি ওই রিপোর্টিংয়ের কাজ করতে গিয়ে বুঝেছিলাম, মানে উপলব্ধিতে আরও কড়া নেড়েছিল। আজকে আপনার স্টুডিওতে এলাম, এই নামটা দেখে ওই স্মৃতিগুলো আমার মনে পড়ছে। আমি টঙ্গীতে গেলাম জি, একটা টং দোকানদারের কাছে। সেই দোকানদার দেখলাম যে পা দুটো কাটা। তো আমি থেকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আপনার? বলল যে আগে তো ছোটোখাটো শ্রমিকের কাজ করতাম, তো একদিন এই রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে অ্যাক্সিডেন্ট করে পা কেটে ফেলেছি, মানে দুটো পা তার নেই হাঁটুর নিচ থেকে। তো আমি বললাম যে দোকান কেমন চলে? বললো যে দোকানটা খুব ভালো চলে না, এই ছোট্ট দোকান, এটা 4-5 হাজার টাকা সংগ্রহ করে এটা করেছি। ওই লোকটার সাথে একটা ছোট্ট মেয়ে, তার বয়স 6 থেকে 7 বছর হবে। তো কথা বলতে বলতে, মানে ভেতরের গল্পগুলো যেহেতু জানতে চাচ্ছিলাম, কথা বলতে বলতে বলল যে দেখেন দোকানটা খুব ভালো চলে না, আমার যেহেতু দুটো পা নেই, আমিও স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারি না। তো গত 3 মাস ধরে আমি ভালো কিছু খেতে পারি না। আমার মেয়েটা বলছে যে একটু গোশত দিয়ে ভাত খাবে, কিন্তু আমি গত 3 মাস ধরে চেষ্টা করেও তাকে গোশত কিনে দিতে পারিনি। তো এই কথা বলার পরে আমি একজন টেলিভিশন সাংবাদিক হলেও নিজের কি আবেগ ধরে রাখা যায়? কতটা কঠোর, আমি নিজেই সইতে পারছি না, তাই না? কতটা বেদনাদায়ক অনুভূতি। একদিন বৃদ্ধাশ্রমে গেলাম, গিয়ে দেখলাম অনেক বাবা মা মিরপুরে। তো একজন বাবা অনেক কাঁদলো, বললো যে আমি জীবনে বৃদ্ধাশ্রমে আসবো এরকম কল্পনাও করতে পারিনি। আমার একটা মেয়ে ছিল, আমার কোটি কোটি টাকা ছিল, সম্পদ, ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্স, আরও সম্পদ। মেয়েটাকে বিয়ে দেবার পরে মেয়েটা তার স্বামীর সঙ্গে যোগ সাজস করে সব কিছু নিয়ে নিয়েছে এবং আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। তো আমার একটু অবাক লাগলো, সাধারণত ছেলেরা এই ধরনের ঘটনা করে, মেয়েরা করে না। তো উনি বললো যে না, আমার মেয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তো এই সাবজেক্টের উপর, এই বিষয়ের উপর যখন এই রিপোর্টিংটা, এই প্যাকেজটা যখন টিভিতে প্রচার হলো, 2-3 দিন পরে আমাকে একজন তরুণী ফোন করলেন। ফোন করে বললেন যে ভাইয়া, যার সাক্ষাৎকার প্রচার করেছেন বৃদ্ধাশ্রমে, উনি তো আমার বাবা। তো উনি আমার সঙ্গে দেখা করতে চান, ওই তরুণী। তারপর আমি টেলিভিশন স্টেশনে আসতে বললাম, আসলো। তো বলল যে ভাইয়া, আমি বাবার সঙ্গে একটা অন্যায্য, খুব নিপীড়নমূলক আচরণ করেছি, মানে খুব খারাপ কাজ করেছি, বাবাকে তাড়িয়ে দিয়েছি, বা আমরা ইচ্ছে করে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি। বাবার কোটি কোটি টাকা সম্পদ ছিল, সেগুলো আমরাই নিয়ে নিয়েছি, আমরাই সেগুলো ব্যয় করছি, কিন্তু এখন বাবাকে আনতে চাই, আপনাকে মধ্যস্থতা করতে হবে। তো আমি বললাম যে আমার সাথে তো গভীর সম্পর্কটা, আমি রিপোর্টিংয়ের জন্য গিয়েছি, তার সাক্ষাৎকার নিয়েছি, এতটুকুই। বলল যে না, আপনি পারবেন। তারপরে ওই বাবার কাছে গেলাম এই মেয়েকে নিয়ে। তো এই মেয়ে বলল যে বাবা আমার সামনে আসবে না বা কথা বলবে না। তো আমি বললাম যে পাশের রুমে আপনি বসেন, আমি কথা বলি। তো ওই বৃদ্ধাশ্রমে থাকা বাবার সঙ্গে যখন কথা বললাম, তখন নানা কথা বলে একটা পর্যায়ে বললাম যে আজকে আপনার জন্য একটা সারপ্রাইজ দিতে চাই, আপনার মেয়ে এসেছে, এবং শুধু এসেছে তা না, আপনাকে নিয়ে যাবে। তো উনি তখন এত ক্ষুব্ধ হয়ে গেলেন, উনি বললেন যে আপনি এই রুম থেকে বেরিয়ে যান আমার এখান থেকে, যে আমি এখানে বিষ পান করে মৃত্যুবরণ করব, তবু আমি মেয়ের সঙ্গে দেখা করব না, তাকে আমি আমার মুখ দেখাবো না, যে আমার সঙ্গে এত বড় প্রতারণা করেছে। পরে ওই ব্যক্তিকে আর বৃদ্ধাশ্রম থেকে আমরা ফেরাতে পারিনি। তো আসলে জীবন কত রকম, কত ধরনের। আপনার এই জীবনের গল্পে এসে আবার সেগুলো মনে পড়লো। আমি তো সেটাই ভাবছি যে মানে ভাই, আপনি তো আলহামদুলিল্লাহ যে বিভিন্ন স্টেশনে, টেলিভিশনগুলোতে কাজ করেছেন, এক্সপিরিয়েন্স অনেক বড়, এবং আপনি যে দুটো জিনিসের রেফারেন্স দিলেন, আমি এখানে বসে শিহরিত হচ্ছি। তার আপনি তো প্র্যাকটিক্যাল দেখেছেন, আপনার অনুভূতিটা অন্যরকম। যাই হোক, আমরা আরও কথা শুনবো। আমি শুরুতেই আসি যে আপনার কয় ভাই বোন আপনারা, দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ। আমরা 2 ভাই, বোন নেই, আমি ছোট, বড় ভাই আছেন। যদি প্রশ্ন করি, বোনের শূন্যতাটা কিভাবে ফিল করেন বা ফিল হয় কিনা? বোনের শূন্যতাটা খুব বেশি ফিল করিনি, কারণ হচ্ছে ছোটবেলা থেকে পড়াশোনায় এত ব্যস্ত ছিলাম। বাবা মা দুজনেই চাকরি করতেন, সকালবেলায় তারা চলে যেতেন, সন্ধ্যায় ফিরতেন।
আমরা স্কুল থেকে ফিরে বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির সামনে যে উন্মুক্ত ক্ষেত ছিল, মাঠ, সেখানে বসে রেডিও শুনতাম। এভাবে সারাটা দিন কেটে যেত। সন্ধ্যায় যখন বাবা মা আসতো তখন রাতের খাবার খেয়ে পড়াশোনা করে ঘুমিয়ে পড়তাম, আবার সেই স্কুল। অধিকাংশ সময় এভাবে কেটেছে। গ্রামে বড় হলেও গ্রামের সাধারণ মানুষের সঙ্গে খুব একটা মিশিনি, মানে নিজের মধ্যে একটা জগৎ তৈরি হয়ে গিয়েছিল গ্রামকে ঘিরে, গ্রামের মানুষকে ঘিরে না। ফলে বাস্তব কথাই যে বনের শূন্যতা খুব একটা ফিল করিনি। এবং ছোটোবেলায় মা ছাড়া নারীদের সঙ্গে, মানে সাধারণভাবে কি হয়, কাজিনদের সঙ্গে মেলামেশা হয়, পরিচয় হয়, আড্ডা হয়, কথাবার্তা হয়, সেই ধরনের সুযোগও কম হয়েছে। ফলে বড় হয়ে মায়ের যে তার মেয়ের শূন্যতা, সেটা বুঝেছি যে মায়ের যদি একটা মেয়ে থাকতো তাহলে হয়তো অনেক কিছু পূর্ণ হতো, কিন্তু নিজের মধ্যে শূন্যতা কমই তৈরি হয়েছে। আপনার যেই সাহিত্য রস, আপনার যেই মানে গানের বা বাণীগুলো যা দেখি, তাতে একটু মনে হয় যে একটু ফিতা নিতে পারলে, একটু চুরি নিতে পারলে, একটু ছোট বোনকে দিতে পারলে। যদিও আমি আমার গানে লিখেছি যে চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। হ্যাঁ, মানে ফিলটা করি আর কি। আপনার সেই ফিলিংসটা হয় কি না? না না, এরপরে তো আসলে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বেড়ে ওঠা, তো পরিণত বয়সে এসে সেই দিকে ভাবারও সময় হয়নি বা ওই বিষয়টা ওইভাবে ফিল করিনি। ওকে, পড়াশোনা করেছেন? পড়াশোনা তো করেছি গ্রামের স্কুল, কলেজ, জেলা সদরের কলেজ, গ্রামের স্কুল, আর রাজশাহী ইউনিভার্সিটিতে। জি, আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি। তো এই পড়াশোনার কথা যেহেতু বললেন, আমি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ক্লাসে রোল নাম্বার 1 আমার ছিল। জি। আমি যখনই ক্লাস 6-এ উঠলাম, 6-এ উঠলে তো আসলে ওইটা ভর্তির রোল, 7 থেকে রোল হয় আমাদের সময়ের কথা বলছি, আপনার নিশ্চয়ই মনে আছে যে স্কুলে কেমন হতো। 7 থেকে রোল নাম্বার 2 শুরু হলো, আর রোল নাম্বার 1 করতে পারছিলাম না। আমার সামনে যে ছিল সে অনেক মেধাবী, তার স্মরণশক্তি প্রখর, তাকে কোনোভাবেই টপকাতে পারি না, আবার আমাকেও টপকাতে পারে না। আমি ক্লাসে 2। তো ক্লাস 10-এ উঠে প্রি টেস্ট পরীক্ষায় আমি 3 হয়ে গেলাম। তো আমার এটা খুবই কষ্ট দিল যে আমি তো 1 হতে পারলাম না, রোল নাম্বার আমার 2 থেকে 3 হয়ে গেল, পিছিয়ে গেলাম। যাই হোক, যখন রেজাল্ট দিল তখন ওই যে ফার্স্ট বয়, সে 7টা বিষয়ে স্টার মার্ক পেল, আর যে 3rd থেকে 2nd হয়েছিল প্রি টেস্টে, টেস্টে এবং প্রি টেস্টে, সম্ভবত টেস্টে, প্রি টেস্টে আমি 2nd ছিলাম, তো ওই টেস্টে যে 3rd থেকে 2nd হয়েছিল, মানে আমাকে টপকে, তার দেখলাম যে 6টাতে লেটার, আমাদের তো ওই সময় স্টার মার্ক ছিল, আর আমি পেলাম 5টাতে লেটার। তার মানে বোঝা যাচ্ছিল যে আমার রেজাল্টটা তুলনামূলক খারাপ হয়েছে ওদের চেয়ে। কিন্তু সারপ্রাইজিং বিষয় হচ্ছে যখন মার্ক এলো, তখন পুরো স্কুলের ছাত্র শিক্ষক সবাই ছানা পড়া। আমি 886 নাম্বার পেলাম, সর্বোচ্চ নাম্বার, এবং আমার হয়তো 10-15 মার্ক পেলে আমি স্ট্যান্ড করতাম। পুরো উপজেলার মধ্যে আমি ফার্স্ট হলাম। ওদের চোখ ছানা পড়া, ওরা অবাক যে এত বেশি তারা মানে লেটার পেয়েও, ওই যে 80 নাম্বার পেলে লেটার বলে, 7টাতে লেটার পেয়েও সে আমার চেয়ে 20 নাম্বার কম, 6টাতে লেটার পেয়েও আমার চেয়ে 50 নাম্বার কম, কিন্তু আমি 5টাতে লেটার পেয়েছি। আমার মতো আরও 20 জন 5টাতে লেটার পেয়েছে, কিন্তু আমি এত মার্ক পেয়েছি। আমার 10টা সাবজেক্টের মধ্যে প্রায় 8টা সাবজেক্টে অনেক নাম্বার ক্যারি করেছে। তো এইটা আমার জীবনে একটা বড়, যে আমি শেষ পর্যন্ত গিয়ে ফার্স্ট হলাম, পুরো উপজেলার মধ্যে ফার্স্ট হলাম মার্কের দিকে। তো ভালো লাগার বিষয়, মেডিকেলের স্টুডেন্ট হতে চেয়েছিলাম, মেডিকেলে পড়তে চেয়েছিলাম, সুন্দর একটা টার্গেট ছিল যে মেডিকেলে পড়বই। নিজের ইচ্ছার চেয়ে বাবা মার ইচ্ছা ছিল প্রবল যে ছেলেকে ডাক্তার বানাবো। তো এসএসসি পাস করলাম, খুব ভালো রেজাল্ট হলো, ইন্টারমিডিয়েটেও ভালো রেজাল্ট হয়েছে বিজ্ঞান বিভাগে। প্রচুর পড়াশোনা করেছি, 17 থেকে 18 ঘন্টা ইন্টারমিডিয়েটের সময়, রাত দিন, টেবিল আর খাওয়া দাওয়া, ঘুম আর টেবিল, 17-18 ঘন্টা, মানে তো এটা বড় ব্যাপার। কিন্তু চান্স হলো না যখন মেডিকেলে পরীক্ষা দিলাম। এরপরে একটা ইউনিভার্সিটিতেই পরীক্ষা দিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিইনি। একটা ইউনিভার্সিটি দিয়েছেন? একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, রাজশাহী ইউনিভার্সিটি। তখন মনে হলো যে আমি আর সায়েন্সে পড়বো না, আমার যে জায়গা, ছোটোবেলায় থেকেই তো সাহিত্য চর্চা করতাম, আমার যে জায়গা সেই
জায়গাতেই আমি থাকবো, বাংলা ভর্তি হব। বাংলাতে ভর্তি পরীক্ষা দিলাম, বাংলা হয়ে গেল, আমি ভর্তিও হয়ে গেলাম। তো ভর্তি হয়ে যখন বাসায় ফিরে আসলাম, বাবা মা ভীষণ ক্ষুব্ধ যে বাংলা পড়তে হবে কেন? আচ্ছা কবিতা লেখো, গান গাও, সেটা তো আলাদা বিষয়, সেটা করো, কিন্তু তার মানে বাংলা পড়ে আসলে কি হওয়া যাবে? বড় জোর একটা টিচার, এর বেশি কিছু না। তো আমরা তো অনেক বড় স্বপ্ন দেখেছিলাম। তো ওই সময়ে বাবাকে যখন কেউ জিজ্ঞেস করতো যে আপনার ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, কোন সাবজেক্টে, বাবা তখন নিজের অপমান বোধকে ঢাকার জন্য বলতো যে লিটারেচার। এবং বাবা আমাকে এটাও বলেছে যে তুমি সাহিত্যই পড়বে, তাহলে বাংলা কেন, ইংরেজি পড়ো। তাও তো আমরা বলতে পারি যে না, ইংরেজিতে পড়ছে। তো শেষ পর্যন্ত তো বাংলায় পড়লাম। ফাইনাল ইয়ারে বাবা মাকে নিয়ে গেলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, জি, মানে চতুর্থ বর্ষে। তো রাজশাহী ইউনিভার্সিটিতে তখন একটা উৎসব ছিল ওই মুহূর্তে। তো ওই দিন, ওই সময়টাতে বাবা মা গিয়ে বুঝতে পেরেছে যে ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে আসলে কি করে। খুব গর্ব অনুভব করেছে তখন যে না, মানিক এখানে অনেক কিছু করছে সাহিত্য সংস্কৃতির। তারা যখন বিনোদপুর নামে একটা জায়গা আছে, সেই বিনোদপুর থেকে যখন ক্যাম্পাসের ভিতরে ঢুকছিল, শত শত সাধারণ মানুষ, স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তারাও আমাদের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঢুকছিল। তো সেখানে তখন আমাকে নিয়ে আলোচনা হচ্ছিল যে আজকে পারফর্ম করবে মানিক, সেই মানিক। বাবা মা শুনছিল। তো তখন তাদের গর্বে হৃদয়টা এমনভাবে ভরে গেল, তখন উপলব্ধি করলো যে না, মানিক বাংলায় পড়ে ঠিক ট্র্যাকে আছে। তা আমাকে পরে বলেছে এই গল্পগুলো, যে আজকে আমরা বুঝলাম যে না, তুমি যা চিন্তা করেছো, তুমি আমাদের কথা মানোনি, আমাদের কথার অবাধ্য হয়ে তুমি ভালো করেছো। তো এটা আমার জন্য দুর্দান্ত ঘটনা। না, আমি এই প্রসঙ্গক্রমে আসতে চাচ্ছিলাম যে বাবা যেহেতু সাহিত্য বাংলায় পড়ছেন, এটাকে এভাবে মানে সে চেয়েছিল আরও ভালো। তো তারপরেও যে আমি অ্যান্সারটা আবার আপনার কাছেই পেয়ে গেলাম, তো আমার প্রশ্ন করার সেখানে প্রয়োজন নেই। মাশাআল্লাহ, ভালো। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। আপনি তো গানের শাখা প্রশাখা মোটামুটি আলহামদুলিল্লাহ সব বিষয়গুলো জানেন। ইসলামী সঙ্গীতটার মানে এই দিকে ঝুঁকে পড়ার কারণটা আসলে কি, এই ক্ষেত্রে ভূমিকাটা কার ছিল বেশি? হ্যাঁ, অবশ্যই এটার জন্য আলাদা একটা স্টোরি আছে এটার। আমাদের ফ্যামিলিটা এইরকম যে ধরেন সকালবেলায় বাবা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতেন, তারপরেই দেখতাম বাবা হারমোনিয়াম নিয়ে বসে গেছেন কোরআন তেলাওয়াতের পরে। তিনি হয়তো মুর্শিদি গাচ্ছেন, ভাওয়াইয়ে গাচ্ছেন, পল্লীগীতি গাচ্ছেন। মাও আবৃত্তিকার ছিলেন এবং আরও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন, সংস্কৃতির অনেক শাখায় যুক্ত ছিলেন। বাবা শুধু গান গাইতেন না, পালাকার ছিলেন, নাটক করতেন, স্কুলে টিচিং করতেন। তো সব কিছু মিলিয়ে একটা উদার ধর্মপ্রাণ পরিবারে আমাদের বেড়ে ওঠা। তো সেই জন্য সংস্কৃতি চর্চাটা একদম ছোটবেলা থেকে। আমার মনে পড়ে যে স্কুলে বা পুরো উপজেলায় এমন কোনো অনুষ্ঠান নেই সেই সময় যখন হাই স্কুলে পড়েছি যে কোনো অনুষ্ঠানে আমি যাইনি এবং পুরস্কার পাইনি। হয়তো কোথাও শুনলাম যে ওই জায়গায় একটা কম্পিটিশন হচ্ছে, সেখানে বাইরের স্টুডেন্টরা অংশ নিতে পারবে, আমি চলে গেছি। হয়তো অনেক বৃষ্টি, পরিবেশ খারাপ, এর মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে ওইখানে গিয়ে কম্পিটিশন করে প্রাইজ নিয়ে এসেছি। এমন হলো তখন আমি ক্লাস 6-এ পড়ি, কেবলমাত্র গ্রাম থেকে উপজেলা সদরের স্কুলে যাওয়া শুরু করেছি। তো বিজয় দিবসের দিন আমি হঠাৎ করে স্কুলে গিয়ে শুনলাম যে এইখানে একটা সাংস্কৃতিক সংগঠন প্রতিযোগিতার আয়োজন করেছে। সেইখানে আমি প্রতিযোগিতায় অংশ নিলাম এবং ফার্স্ট হয়ে গেলাম। তো ফার্স্ট হওয়ার পরে ওখানে থেকে বলা হলো যে তুমি ফার্স্ট হয়েছো, সন্ধ্যাবেলায় পুরস্কার দেওয়া হবে। তো এই জন্য আমি অপেক্ষা করতে থাকলাম, মানে গ্রাম থেকে আমি এসে সন্ধ্যা হয়ে গেছে। তো বাবা মা তো বাড়িতে চিন্তা করছে যে কি ব্যাপার, সে তো দুপুরবেলায় চলে আসার কথা, আসছে না কেন। তারা মনে করলো যে আমি হারিয়ে গেছি এবং পুরো এলাকায় মাইকিং শুরু করে দিল যে এরকম একটা ছেলে হারিয়ে গেছে, যদি সন্ধান পান তখন সন্ধান দিন। ওই মাইক গ্রাম পেরিয়ে যখন উপজেলা সদরে আসলো, তখন অনেকেই বুঝতে পারলো যে এই ছেলে তো এখানে বসে আছে, এর কথা তো মাইকিং করা হচ্ছে। তো এইরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা। আপনি যেটা বললেন যে
তখন এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার বন্ধুরা, আমি চিল্লাতে যেতে চেয়েছিলাম, তো বাবা মা চিল্লাতে যেতে দিলেন না। ওই সময়টা কি করব, ফ্রি সময়টা। তো হঠাৎ করে একদিন শুনলাম আমার বন্ধুরা, মানে যার রোল নাম্বার 1 ছিল, যার 3 ছিল, 4 ছিল, 5 ছিল, মেধাবী স্টুডেন্টদেরকে ময়মনসিংহে একটা প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেই প্রোগ্রামে একজন কবি এসেছিলেন। তিনি দুর্দান্ত গান গাইতে পারেন, আবার কবিতা আবৃত্তি করতে পারেন। অসাধারণ তার বক্তৃতা, কথা শুনতে ইচ্ছে হয় বারবার। এই গল্পগুলো আমার বন্ধুরা এসে করলো, যে তোকে তো খুঁজে পাইনি, আমরা তো গিয়েছিলাম, আমরা 3 দিন থেকে এসেছি। তো আমার এত কষ্ট লাগলো, আমার আফসোস লাগলো যে আহা, এই লোকটাকে যদি আমি দেখতে পেতাম। কোন সে কবি? কবি নামটা আমি আরেকটু পরে বলি। আমার খুবই কষ্ট লাগলো। ওই তখনই আমি তার নাম শুনলাম, প্রথম ওই কবির নাম। আচ্ছা। এরপরে আমি ওদেরকে খুব বকাঝকাও দিলাম যে তোরা আমাকে বাসায় যাবি না, আমাকে তো খোঁজ নিবি আমি আছি কিনা, আমাকে নিয়ে গেলি না কেন। এবং খুব কষ্ট লাগলো যে আমার যাওয়া প্রয়োজন ছিল। এরপরে ওই অনুষ্ঠানের যারা আয়োজক তাদের সঙ্গে আমি যোগাযোগ করলাম যে এইরকম কোনো প্রোগ্রাম আছে কি। তো তখন উনি বলল যে হ্যাঁ, যিনি প্রধান ছিলেন তিনি বললেন যে হ্যাঁ, ময়মনসিংহে নেই, আমাদের জামালপুর সদরে হবে, এরকম একদিনের একটা প্রোগ্রাম হবে, টিসি হবে। আচ্ছা। তো ট্রেনিং ক্যাম্প হবে, তো যখন হবে তোমাকে ডাকবো। তো পরে এরকম একটা ডেট হলো, আমাকে পরে বাড়িতে গিয়ে খবর দেওয়া হলো যে ওই দিন তুমি জামালপুরে চলে আসবে। তো যখন আমি জামালপুরে এলাম, এসে যখন প্রথম ওই ব্যক্তি যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন একদিনের একটা ট্রেনিং ক্যাম্পে, তো ওই ব্যক্তির রুমে যখন ঢুকলাম আমি, তখন রুমের যে সৌন্দর্য সেটা আমাকে এত আপ্লুত করলো। রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আমি শুনছিলাম, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। গান বাজছিল। ওই যে কবি এসেছিলেন ময়মনসিংহে, তার কণ্ঠে, যিনি আমাকে তার রুমে নিয়ে এলেন, তিনি বললেন যে তুমি যে কবির দেখা করার জন্য আগ্রহী, তার গান কিন্তু এইটা, সকণ্ঠে গাইছেন। আর চতুর্দিকে সুন্দর করে সাজানো বই, অধিকাংশ বই কিশোর কণ্ঠের বিভিন্ন সংখ্যা, কিশোর কণ্ঠ। তো আমাকে দুর্দান্তভাবে আপ্লুত করলো। তো ওই যিনি আমাকে এই দাওয়াত দিয়ে নিয়ে এলেন একদিনের একটা অনুষ্ঠানে, তার নাম হারুনুর রশিদ। হারুন ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যে কবির অদেখা অনুভূতি মনের মধ্যে বিরাজ করছিল, এবং যার কারণে আমি এলাম জামালপুরে, যদিও ওই প্রোগ্রামে ওই কবি আসেননি, কিন্তু তার গান শুনলাম আমি ক্যাসেটে। তিনি হচ্ছেন কবি মতিউর রহমান মল্লিক। তো এইভাবেই ইসলামী সংস্কৃতির সঙ্গে পরিচয় হয়। আমি প্রথম গান লিখি 2001 সালে। পথ চলতে চলতে পথে একদিন শেষ হবে চলা, যেতে হবে গহীন কবরেতে মন, যেতে হবে গহীন কবরেতে। পথ চলতে চলতে পথে একদিন শেষ হবে চলা, যেতে হবে গহীন কবরেতে মন, যেতে হবে গহীন কবরেতে। সেদিন তো কেউ সাথী হবে না, আমার সাথে কথা কবে না, যেতে হবে একা একা শূন্য মাটির ঘরে রে, শূন্য মাটির ঘরে। পথ চলতে চলতে পথে একদিন শেষ হবে চলা, যেতে হবে গহীন কবরেতে মন, যেতে হবে গহীন কবরেতে। এটা হচ্ছে আমার প্রথম লেখা সুর করা ইসলামী গান, এবং প্রথম ইসলামিক মঞ্চে গাওয়া আমার। আমি এই গানটা রাজশাহী ইউনিভার্সিটিতে গাইলাম প্রথম মঞ্চে, বাজিমাত হয়ে গেল। ওখানে উপস্থিত যারা ছিলেন সবার মধ্যে পরিচিত হয়ে গেলাম। তো অদ্ভুত অদ্ভুত, মানে আপনি তো, আমি নিজেই তো স্মৃতিগুলো মানে ফিল করছি, অনুধাবন করতে পারছি
যাক, না মৌলিক চেতনাটা আপনার মানে বেসিক যেটা মূল চেতনাটা আপনি ধারণ করে চলছেন। আমি হয়তো ভেবেছিলাম যে একটা জায়গা থেকে হয়তো টার্ন অফ করে এটাকে আপনি ধরেছেন, কিন্তু না, আলহামদুলিল্লাহ যে মূল খুঁটিটা আপনার কাছে সবসময়ের জন্য শক্তভাবেই রয়েছে। ইসলামী সঙ্গীত বা সঙ্গীত নেমে যাই বলি, আপনার যে লেভেলটা সেখান থেকে আন্তর্জাতিক লেভেলের ব্যক্তিদের সাথে কাজ করা, যারা সঙ্গীতজ্ঞ, এদের সাথে সুযোগ হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। আমি কাজ করেছি নচিকেতা চক্রবর্তী, ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত একজন জীবনমুখী গায়ক। উস্তাদ রাহাত ফতে আলী খান, পাকিস্তানের প্রখ্যাত কণ্ঠশিল্পী, তার সঙ্গে কাজ করা হয়নি, গান নিয়ে অনেক বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। ভারতের আরও অনেক শিল্পীর সঙ্গে কাজ করা হয়েছে। জাতীয়ভাবে আমাদের জাতীয়ভাবে যদি আমি বলি যে জাতীয়ভাবে রথীন্দ্রনাথ রায়, হ্যাঁ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, নকুল কুমার বিশ্বাস, আসিফ কুমার বিশ্বজিৎ, এরপরে আরও এই প্রজন্মের যারা আছে সবার সঙ্গে কাজ করা হয়েছে, মানে আমার লেখা সুরে তারা গিয়েছে। জি জি, আমি এখানে একটু যে নচিকেতার সঙ্গে আমি যদি বলি যে আমাদের জাতীয় তো সবার সঙ্গে রিলেশনশিপ তো আছেই, বাট উনি আমাদের মানে আন্তর্জাতিক লেভেলটা মেনটেন করে যদি তাকে বলি, তার সঙ্গে আপনার এই মেশা, তার মানে চলন বলন থেকে আপনি কতটুকু ইন্সপিরেশন তৈরি হয়েছেন, কি শিখেছেন সেখানে? হ্যাঁ, ছোটবেলায় যখন একদম ছোট ছিলাম, স্কুলে পড়ি, তখন দারুণভাবে আকৃষ্ট করত কাজী নজরুল ইসলাম। মানে সেই কাজী নজরুল ইসলামের কবিতাগুলো, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, হ্যাঁ, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, এই যে কবিতাগুলো, তারপর সংকল্প কবিতা, আমরা যে পাঠ্য বইগুলোতে কাজী নজরুল ইসলামের কবিতা পড়েছি, মানে এই কবিতাগুলোর মধ্যে দুর্দান্ত আবেগ, দুর্দান্ত স্বপ্ন, প্রেরণা কিন্তু আছে। এবং দুখুমিয়া নামে আমরা তো তার জীবনী শৈশবেই পড়েছি। তো আমার বাবার চুল ছিল লম্বা, কাজী নজরুল ইসলামের মতো। তো আমি ছোটবেলায় সবসময় ভাবতাম যে আমি কাজী নজরুল ইসলাম হব। এইরকম যখন ভাবনা, তো তখন তো রেডিও শুনতাম প্রচুর। আমিও কিন্তু আপনার সেই ঝাঁকড়া চুলগুলো দেখেছি। তো ওই সময়ের মধ্যে তখন রেডিওতে নচিকেতার গান প্রথম শুনলাম। আচ্ছা, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। এই যে গানগুলো দারুণভাবে, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, এই যে বৃদ্ধাশ্রম নিয়ে গান, একদিন স্বপ্নের দিন, এই গানগুলো শুনে না নতুন একটা ফিল পেলাম যে এই শিল্পীর কথা, সুর, ঢং অন্যরকম, জীবনের সঙ্গে মিলে যায়। এখানে প্রেম অত গুরুত্ব না, তার যে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবন, জীবনের অনুভূতি, জীবনের ঘাত প্রতিঘাত। তো তখন থেকে একটা স্বপ্ন ছিল যে এই লোকের সঙ্গে যদি কাজ করতে পারতাম। কেমন একটা স্বপ্ন ছিল যে নচিকেতা চক্রবর্তী, তিনি আমাদের প্রতিবেশী দেশের একজন শিল্পী, তিনি অনেক জনপ্রিয়, কিন্তু প্রচলিত তুমি আমি সর্বস্ব গান দিয়ে না, ব্যতিক্রমী কথা, সুর, মানুষের অন্তরের কথাগুলো তুলে ধরে তিনি জনপ্রিয় হয়েছেন। তখন থেকেই একটা স্বপ্ন ছিল। তারপরে আমি যখন রিপোর্টিংয়ে ঢুকে গেলাম 2005 সালের শেষের দিকে, 6 সাল থেকে আমি টেলিভিশন রিপোর্টিং করি। এরপরে নানাভাবে কিছু কনসার্টে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎকার নেবার সুযোগ হয়েছে। 2009 সালে আমি প্রথম তার সাক্ষাৎকার নিলাম। বাংলায় গাইবে বিশ্ব নামে একটা প্রোগ্রাম হলো চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে, কথা হলো তার সঙ্গে। তো এরপর থেকে লেগেছিলাম, আমার এই আইভোর গানটা দিয়ে রেখেছিলাম। হঠাৎ করে 2011 সালের ঘটনা। আইভোরটা গান লিখেছিলেন কোন সালের দিকে? আইভোর লিখেছিলাম ওই সময় 9 সাল বা 10 সাল এর মধ্যে। পাবলিশ হলো তো অনেক পরে হলো, 13 সালে হলো, আর ভিডিও এলো আরও পরে 16 সালে। তো ওই সময় আমি গানটা দিয়ে রেখেছিলাম। পরে 2011 সালে দাদার পক্ষ থেকে একজন আমাকে ফোন করলো যে 2 বছর পরে যে আপনার গানটা পছন্দ হয়েছে, দাদা ঢাকায় আসবেন, গাইবেন, আপনি প্রস্তুত হন। আমি তখন ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ছিলাম। তো আমি ঈদের ছুটি ক্যান্সেল করে, মানে ঈদের একদিন পরেই ঢাকায় চলে এসেছে যে এটা তো আমার জন্য বড় সারপ্রাইজিং হবে। এবং মানুষ আসলে সাহস থাকলে অনেক কিছু করতে পারে। তো শুধু তাই না, আমার কথা শুনে নচিকেতা চক্রবর্তী গাইবে, পাশাপাশি আমিও তার সাথে গাইব, এটাও একটা স্বপ্ন ছিল। তো ডেমো ভয়েস তো আমি দিলাম ট্র্যাকের উপরে, দেওয়ার পরে দাদা গাইলেন। দাদা গাওয়ার পরে আমি
বললাম যে দাদা আমিও গাইতে চাই, বলে ফেললাম। এই কথাটা অনেকেই হয়তো বলতে পারবে না, তার সমসাময়িক অনেক বড় শিল্পী, আমাকে বাংলাদেশের এমন একজন বড় শিল্পী, নাম বললে এখনই সবাই চিনবে, অনেক রিকোয়েস্ট করেছেন যে দাদার সাথে একটা গান গাইবো। আমিও দাদাকে বলেছি, বলে যে না 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 আমি গাইবো না, আমি তো গাই না এরকম দ্বৈত গান। তো তখন আমি ওই স্টুডিওতে বসে দাদাকে বললাম যে দাদা আমি কি গাইতে পারি না, আমি দু একটা লাইন যদি সাথে থাকি। তখন উনি বলছে যে গাও, দেখি তুমি গাও, যাও। তো আমি যখন ভয়েস দিলাম বলে যে না ঠিক আছে গাইতে পারো, গাও। শুধু তাই না, এই যে উনি প্রশ্রয় পেয়ে গেলাম সাহসিকতার কারণে। যখন ভিডিও হয় এই গানটার, ভিডিও হয়েছে সাভার গলফ ক্লাবে, তখন দাদার সঙ্গে দাঁড়িয়ে ভিডিও করলাম। এটা একটা মানে অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস বলা যায়। আমি যদি এই সাহসটুকু না করতাম, নিজের আড়মোড়া ভেঙে না বলতাম, তাহলে এই অর্জনটুকু আমার হতো না। এবং দেখুন ওই সময়টা কিন্তু ভয়াবহ একটা অন্ধকার সময়। 9 সালে 1/11 শেষ হয়ে নির্বাচন হলো, সেই নির্বাচনটা গ্রহণযোগ্য স্বচ্ছ অতটা হয়নি, তারপরে পরিস্থিতি তৈরি হলো, সবই আমরা জানি। সেই রকম সময়ের মধ্যে দাঁড়িয়ে বলছে যে আয় ভোর, তোর জন্য এই স্বপ্ন দেখা, তোকে পেলেই পাবো মুক্তির রেখা। হ্যাঁ, তো এই যে কথাগুলো বলা, তারপরে আন্তর্জাতিক একজন শিল্পীকে পাশে রেখে, তো ফলে কথাগুলো আরও সর্বজনীন হয়ে ওঠে। হ্যাঁ, তো আমার সবসময় চিন্তাই ছিল যেন মানুষের হৃদয়ে একটা নতুন সকালের স্বপ্নকে বুনে দিতে পারি এই গানের মধ্য দিয়ে। এবং অদ্ভুত ব্যাপার, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়েছি প্রায় 19 বছর পরে, মানে স্টেজ প্রোগ্রাম করতে। 24 নভেম্বরে গিয়েছি, 19 বছর পরে স্টেজ প্রোগ্রাম করতে। মানে এটা তো আমার ক্যাম্পাস, কিন্তু 2005-এর পরে আমি ক্যাম্পাসে কোনো প্রোগ্রাম করিনি আর। আমারও ব্যস্ততা ছিল বা পরিবেশ অনুকূলে ছিল না আমার জন্যে। আমি যখন চারুকলায় গেলাম, চারুকলার স্টুডেন্টরা তখন আমাকে দেখে, ছাত্রছাত্রীরা আইভোর গান গাইছে, আমাকে দেখে, মানে আমার সঙ্গে তাদের এই মোলাকাত বা পরিচয়, তো পূর্ব পরিচয় নেই। তো মানে এটা আমার জন্য অবাক ব্যাপার যে আমি 19 বছর পরে গিয়ে আমার গানই শুনছি আমার অনেক অনেক ছোট ভাইদের, ছোট বোনদের কণ্ঠে। তখন আমার কাছে মনে হয় বা মনে হলো যে আসলে কাজ করে গেলে কখনো না কখনো কথা বলে। আপনি যেহেতু চারণ শিল্পী, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ান, দেশে বিদেশে আপনি সফর করেন নিজেই, আপনার প্রতিভার কারণেই মানুষ আপনাকে সমাদর করে, আপনিও এগুলো দেখেন। অদ্ভুত যখন লাগে যে আমি কোথাও যাচ্ছি, আমার গানটা কানে বাজছে বা পাশেই কেউ শুনছে। ইদানিংকালে যেটা হয় যে আমাকে অনেক লোক এরকম ভিডিও পাঠায় যে এই চেঞ্জ টিভিতে আমার পর্যালোচনা দেখছে, একজন বৃদ্ধ মা অথবা একজন কৃষক মোবাইলে দেখছে, বাস যাত্রী, এগুলো আমাকে দেয় যে দেখেন আপনার প্রোগ্রাম দেখছে। তো এগুলো খুব ভাল লাগে, কিন্তু অনেক সময় আসলে খারাপও লাগে যে বাংলাদেশের মানুষ বা আমরা যারা বাঙালি মুসলমান, তাদের হৃদয় অনেক ক্ষেত্রে চিকেন হার্টের মতো, পুঁটি মাছের আত্মা। মানে অন্যের সফলতা দেখে এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠে তারা, এতটাই প্রতিহিংসা পরায়ণ হয় যে আসলেই কষ্টকর। আমি যখন নচিকেতার সঙ্গে আইভোর গানটা করলাম, ব্যাপক কাভারেজ হলো, টিভিতে পত্রপত্রিকায় সাড়া পড়লো, মানে প্রচুর কাভারেজ হয়েছে। একটা নতুন ছেলে, সে নচিকেতা চক্রবর্তীর মতো এত কিংবদন্তি একজন শিল্পীর সঙ্গে গান করেছে, এটা তো একটা বিষয়। বাংলাদেশ থেকে কিছু লোক, এরকম সংকীর্ণ আত্মার ফ্যাসিবাদী কিছু লোক নচিকেতাকে ফোন দিলেন যে এই মানিকের সঙ্গে আপনি গান করলেন, সে তো একটা সন্ত্রাসী মৌলবাদী, সে তো সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যুক্ত, মৌলবাদের সঙ্গে যুক্ত। তো নচিদা যখন এলেন তখন আমাকে বললেন যে তোমার সম্পর্কে তো এরকম অভিযোগ করেছে। আমি বললাম যে আপনাকে কি সরাসরি বলেছে? বলেছেন আমাকে সরাসরি বলেনি, আমার পিএসকে ফোন দিয়ে তোমার বিষয়ে অনেক ধরনের অভিযোগ এবং তারা অনেক ধরনের ক্লেম করেছে যে আমি কেন করলাম এইরকম একটা ছেলের সঙ্গে এইরকম কাজ। তো আমি তখন খানিকটা কৌশলী ভূমিকা নিয়ে নচিদাকে বললাম যে আপনি কি বললেন? তখন নচিদা বললেন যে যে ছেলে আইভোর গান করতে পারে, নতুন সকালের স্বপ্ন দেখতে পারে, সে কি কোনো এইরকম সন্ত্রাসী বা কোনো সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত হতে পারে? আমি ওদেরকে ইচ্ছা মতো শাসিয়ে দিয়েছি, আমার পিএসকে বলেছে জীবনে আর যেন তারা আমাকে ফোন না করে, মানিকের ব্যাপারে অভিযোগ না করে। তো মনে হয় যে সততা থাকলে মানুষের
জীবনে এই ধরনের প্রেরণা পাওয়া যায়। জি জি। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। আমি যদি এখানে আপনার সঙ্গীত, তো আমরা জানি যে আপনার ফার্স্ট স্টেশন বৈশাখী টেলিভিশন। হ্যাঁ, বৈশাখী টেলিভিশন। এটা সূত্রটা কিভাবে হয়েছিল? হ্যাঁ, বৈশাখী টেলিভিশনে যাওয়ার একটা দুর্দান্ত চমৎকার গল্প। সেটা হচ্ছে 2005 সাল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে আমি গাইলাম মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া। সেখানে বাংলাদেশের তারকাখচিত ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সেখানে প্রসঙ্গক্রমেই ছিলেন তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস। তো গানটা শুনে স্টেজের অনেকে কাঁদছিলেন, এবং সেখানে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবও ছিলেন। তিনিও কেঁদেছিলেন, সম্ভবত কোনো গানে এই প্রথম তিনি কেঁদেছিলেন। যাই হোক, সেখানে মির্জা আব্বাস সাহেব ছিলেন, ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন, ইত্তেফাকের সম্পাদক যিনি ছিলেন, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে। তখন আপনি মানে পড়াশোনা বা কোন লেভেল? আমি ইউনিভার্সিটি শেষ করেছি, মানে ফাইনাল পরীক্ষা দিয়ে দিয়েছি। তো এই গানটা গাওয়ার পরে, এই গানটা এমন গান যে একটা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, সন্তানের জন্য মায়ের আকুতি, সন্তান দূরে থাকে, মা গ্রামে থাকে, শেষে মানে মায়ের মৃত্যু, সন্তান আর মায়ের মুখ দেখতে পারেন, এরকম একটা প্যাথেটিক গান। তো এই গানটা গাওয়ার পরে যখন প্রোগ্রামটি শেষ হলো, সঙ্গে সঙ্গে ডাকলেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস সাহেব। ডেকে বললেন যে আমার একটা চ্যানেল আছে, তুমি কি আমার চ্যানেলে গান গাইবে? আমি তো তোমার গান শুনে আপ্লুত। আমি বললাম যে কোন চ্যানেল? তো উনি বললেন যে আমার চ্যানেলের নাম বৈশাখী টেলিভিশন। তো তুমি এসো, তোমার গান আমাকে আপ্লুত করেছে, আমি কেঁদেছি। উনি কার্ড দিলেন, পরের দিন যেতে বললেন। তখন তো ঢাকা শহরে নতুন এসেছে, কেবল ইউনিভার্সিটি পার হয়ে এলাম। তো ওই হাতড়ে 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 শাহজাহানপুরে গেলাম ওনার বাসায়। উনি সময় দিলেন। উনি একটা বৈঠকখানায় বসেছিলেন, আরও অনেক নেতাকর্মীরা ছিল। তো সেখানে বললেন যে আমিরুল মোমিনিন মানিক গতকাল তার গান শুনেছি, অন্যরকম সে গান গায়, সে আপ্লুত করে ফেলেছে। তো আমাকে বললেন যে এখনই তুমি বনানীতে যাও, বনানী লেকের পাড়ে আমার বৈশাখী টেলিভিশনের ক্যাম্প হাউস, সেখানে যাও। আমি বলে দিচ্ছি, সেখানে গিয়ে আমার স্টেশন চিফ হায়দার রিজভি, তার সঙ্গে কথা বলো, গওহর রিজভির ভাই হায়দার রিজভি। তো আমি গেলাম। আমি গিয়ে যখন উপস্থিত হলাম, হায়দার রিজভি সাহেবের সঙ্গে যখন দেখা করলাম, তখনই সাথে সাথে মির্জা আব্বাস সাহেবের ফোনটি এলো যে আমি একটা লোককে পাঠিয়েছি, মিস্টার হায়দার সাহেব, সেই ছেলেটি কিন্তু বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী, তার অনেক চমৎকার গান আছে, মানে বড় করে প্রশংসা করলো, আমি জানা তা। তো যেহেতু চ্যানেল মালিক ফোন করেছে চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তাকে, তো তার মধ্যে ব্যস্ততা বেড়ে গেল। যে আরে আমার চেয়ারম্যান স্যার এত উচ্চ প্রশংসা আপনার করেছে, আপনি বসুন, আপনি কি গান করেন, কয়টা গান করবেন, কিভাবে করবেন, আমাকে বলল। তো আমি বললাম যে এরকম ঘটনা, একটা মায়ের গান শুনে তিনি আমাকে ডেকেছেন। তো বললো যে ঠিক আছে, শুধু একটা গান হলে তো হবে না, এখানে তো মিনিমাম 10টা গান আপনি আমাদেরকে দেন। তো আমাকে উনি বললেন যে গানগুলো কি রেকর্ড করা আছে? আমি বললাম যে না, রেকর্ড করা নেই। তো বললো রেকর্ডও করতে হবে, প্লাস মিউজিকের সঙ্গে, ইনস্ট্রুমেন্টের সঙ্গে গানগুলো যদি হয় তাহলে আমরা এটার ভিডিও করব, সেগুলো টেলিভিশন চ্যানেলে ফিলার হিসেবে দেব। তো আমাকে উনি বললেন যে কতদিন লাগতে পারে? তো আমি বললাম যে মাসখানেক তো লাগবেই, 10টা গান তো কম না। তো এরপর নাম্বার বিনিময় হলো, তখন তো মোবাইল ফোন চলে এসেছে, 2005 সালের কথা বলছি। নাম্বার বিনিময় হলো, আমি চলে এলাম। আমি তখন মোহাম্মদপুরে গজনবী রোডে থাকি, প্রত্যাশা প্রাঙ্গণে। আমি মাঝে মধ্যে ফোন করি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে হায়দার রিজভি সাহেবকে, তিনি তখন বৈশাখী টেলিভিশনের সিইও। তো তিনি তখন বললেন যে আপনার গান রেডি হলেই আপনি চলে আসতে পারেন, আমরা কাজ শুরু করে দেব। হঠাৎ করে এইরকম 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো হবে সময়ে আমি ফোন দিয়েছি।
তো উনি তখন বললেন যে মানিক সাহেব আমরা তো ভীষণ ব্যস্ত, আপনি গান রেডি করে আসুন। ব্যস্ত? আমি বললাম যে স্যার আপনি কী জন্যে ব্যস্ত? বললো যে আমাদের টেলিভিশন চ্যানেল তো এখন চালু হবে, তো আমি গতকালকে আমাদের প্রোগ্রাম ডিপার্টমেন্টের কর্মশালা শেষ হয়েছে, আগামীকাল থেকে নিউজের কর্মশালা হচ্ছে, 7 দিনব্যাপী কর্মশালা হবে। তো আমার তখন চট করে মাথায় এলো যে আমি একটা বিষয় বলে ফেলি, কারণ ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল টেলিভিশনে কাজ করব। তখন আমি তাকে বললাম যে স্যার আমার তো স্বপ্ন ছিল টিভিতে কাজ করার, আর মির্জা আব্বাস স্যারও বলেছিলেন যে পরিবারের সদস্য হয়ে কাজ করা যায় কিনা চ্যানেলে। তো তিনি তখন বললেন যে আপনি কাজ করতে চান? আমি বলছি হ্যাঁ। ওয়েলকাম ওয়েলকাম, আপনি চলে আসেন, কালকে জয়েন করেন কর্মশালায়, এখানে তো অনেকেই থাকবে, আপনি আসতে পারেন। আর আপনি আব্বাস স্যারের রেফারেন্সে এসেছেন, উনি তো আমাকেই বলেছেন আপনার বিষয়ে, গানের বিষয়ে, আসুন তাহলে। পরের দিন গেলাম বনানী ইরেক্টরস হাউস, এইটা ওইখানে কর্মশালার প্রধান ইনস্ট্রাক্টর বা রিসোর্স পারসন হচ্ছেন ভারতের এনডিটিভির অভিজিৎ দাশগুপ্ত। তাকে আনা হয়েছে 7 দিনব্যাপী কর্মশালা করার জন্য। বিভিন্ন পত্রপত্রিকা এবং আরও 2-1টি টিভি চ্যানেলের সাংবাদিকরা এখানে এসেছেন কর্মশালা করার জন্য, তাদেরকে এই চ্যানেলে যুক্ত করা হবে সেই জন্যে। তো আমিও কর্মশালায় অংশগ্রহণ করলাম। তো এক পর্যায়ে 1 দিন 2 দিন যাওয়ার পরে শওকত মাহমুদ ভাই, জাতীয় প্রেস ক্লাবের তিনি সভাপতি ছিলেন, শওকত মাহমুদ ভাই খুব উৎসুক নিয়ে আগ্রহ নিয়ে আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কিভাবে এলে, কোন রেফারেন্সে, তুমি কি আব্বাস ভাইয়ের কিছু আত্মীয় স্বজন? আমি বললাম যে না। তো তাহলে কিভাবে এলে, তুমি কি পার্টি করো, ছাত্রদল করতে? আমি বললাম যে না, তাও না। তো বলছে তাহলে, কারণ কর্মশালার মধ্যে তো তুমি ইন করে গেলে। তো আমি বললাম যে না, আমি একটা গান গিয়েছিলাম, সেই গানের সুবাদে আসলে এসেছি। তো তারপর বললো যে ঠিক আছে কর্মশালা করো। তো কর্মশালা শেষ হলো, কিন্তু পরীক্ষা হলো, একটা লিখিত পরীক্ষা এবং হচ্ছে প্র্যাকটিক্যাল। তো এর মধ্যে একটু জানিয়ে রাখি, আমি কৃতজ্ঞ আবুল কাশেম মিঠুন ভাইয়ের প্রতি। আমি ওই সময়ে তো ক্যামেরার অত কিছু জানি না, লং শট, ক্লোজ শট, ট্রিল আপ, প্যান, হ্যাঁ, জুম ইন, হ্যাঁ, ওভার দ্য শোল্ডার শট। আমি এই কর্মশালা চলাকালীন একদিন আবুল কাশেম মিঠুন ভাইয়ের কাছে গেলাম, গিয়ে শর্ট ডিভিশনগুলো জানলাম। তো এত খুশি হলেন তিনি, বললেন যে আমার কাছে তো তরুণরা আসে না, তারা তো শেখার আগ্রহ নেই তাদের মধ্যে। তো উনি একদম ছবি এঁকে আমাকে বলেন এটা ক্লোজ, এটা মিড, এটা লং, দেখো তুমি একটা ওয়াইড শট এইভাবে নিতে পারবা, এরিয়াল শট এটাকে বলে, হাতে কলমে প্রায় ঘণ্টাখানেকের মতো তিনি প্রশিক্ষণ দিলেন। তো যাই হোক, 7 দিন পরে যে লিখিত পরীক্ষা হলো, এটা আল্লাহর ব্লেসিং, লিখিত পরীক্ষা আমি ফার্স্ট হলাম। এবং যে প্র্যাকটিক্যাল হলো, সেই প্র্যাকটিক্যালটা কি, টেলিভিশন চ্যানেলের রিপোর্টাররা তার রিপোর্টিংয়ের শেষে একটা কথা বলে, ভয়েস দেয় ক্যামেরার সামনে এসে মাইক্রোফোন নিয়ে, এটাকে বলে পিস টু ক্যামেরা বা পিটিসি দিতে হবে। সবাই ক্রাউড করবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, কিন্তু কোনো ফার্মলিং করা যাবে না, ছেদ ফেলা যাবে না। কেউ সেটা পারলো না, আমি পারলাম। ওরা প্রচুর ক্রাউডিং করছে, এই মানিক তোকে ঢিল মারবে, এই হই হল্লোর, হ্যাঁ, এর মধ্যে আপনাকে আপনার কাজটা করে ফেলতে হবে। তো একদম নিখুঁতভাবে হয়ে গেল পিটিসিটা, আর ওইখানে ফ্রাস্ট হয়ে গেলাম। তো পরের দিনই আমাকে বৈশাখী থেকে কল করলো যে আপনি তো ফার্স্ট হয়েছেন, সবাইকে ডিঙিয়ে, এটা কাকতালীয় ব্যাপার, অভিজ্ঞ অনেক জার্নালিস্ট ছিল। তো তারপরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল 2006-এর জানুয়ারিতেই স্টাফ রিপোর্টার হিসেবে। আমার 12,000 টাকা বেতন। আমি সংস্কৃতি কেন্দ্রে ঢুকেছিলাম 6,000-এ, তো এখানে 12,000 হলো। তারপর আমি কাজ শুরু করলাম, গানের বিষয়টা খানিকটা চাপা পড়ে গেল, আমি যুক্ত হয়ে জয়েন করে ফেললাম। হঠাৎ করে 6 মাস পরে আমার সঙ্গে জনাব মির্জা আব্বাস মহোদয়ের আর কোনো সাক্ষাৎ নেই, যোগাযোগও নেই। 6 মাস পরে আমাকে একটা নিউজ কভার করতে দিয়েছে বৈশাখী টিভি থেকে। তো একটা প্রোগ্রামে গিয়েছি, ওখানে প্রধান অতিথি হচ্ছেন মির্জা আব্বাস সাহেব। তো তখন আমি চুল কেটে ফেলেছি। আমার সঙ্গে তার যখন দেখা হয়েছে তখন আমার চুল ছিল লম্বা, কিন্তু আমি যেহেতু রিপোর্টিংয়ে জয়েন করে ফেলেছি, আমি তো তখন চুল কেটে একটা সুবোধ বাবুর মতো হয়ে গেছি, রিপোর্টিং করতে হচ্ছে। তো উনি আমাকে দেখে তাকিয়ে আছেন এইভাবে, তো এই তুমি সেই ছেলে না আমিরুল মোমিনিন, তুমি গান গেয়েছিলে না? আমি আসলাম তখন, সালাম, তুমি কি বৈশাখী টিভিতে জয়েন করেছো? আমি বলছি হ্যাঁ স্যার জয়েন করেছি। আরে কি বলো, আমি তো আসলে খোঁজ খবর রাখতে পারি না, কবে জয়েন করলে? তখন আমি বললাম যে এখানে ট্রেনিং হয়েছিল, ট্রেনিংয়ে অংশগ্রহণ করে আমি জয়েন করেছি। বলে যে বাহ, খুব ফাইন খুব ফাইন, আমাকে পিঠ চাপড়ে দিল যে কাজ করো, তোমাকে দিয়ে হবে। তো এইটা একটা
অসাধারণ অনুভূতির ব্যাপার যে গান গেয়ে একজন বিখ্যাত উদ্যোক্তার সাহচর্য পেয়ে একটা টিভি চ্যানেলে কাজ করার সুযোগ তৈরি হওয়া। এবং এখানে সুযোগ তৈরি হওয়ার পরেই যে ওখানেই থেমে যাওয়া না, আপনি কিন্তু ব্যাকুলতার সাথে আবার এই রিলেটেড যেই ব্যক্তিগুলো স্পেশালিস্ট তাদের সঙ্গে গিয়ে নিজে নিজে নক করে জানার আগ্রহ এবং সেখানে স্বীকৃতি দিয়ে ফার্স্ট হওয়া, দেন হ্যাঁ মানে এমন না যে লিঙ্ক করে দেওয়াতে আপনি না হয়ে গেল। আমি এই জন্য পূর্ণাঙ্গ ঘটনাটা বললাম। এরপরে যখন রিপোর্টিংয়ে যুক্ত হলাম, তো রিপোর্টিংয়ে আসার সঙ্গে তো জটিলতা মনে হলো। ঢাকা শহর, কত জটিল জটিল বিষয়, কিভাবে রিপোর্টিং করব, টিকতে পারবো কিনা। তখন আমি প্রত্যাশা প্রাঙ্গণ ছেড়েও দিলাম। প্রত্যাশা প্রাঙ্গণে এতদিনের পুরনো বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সবার সঙ্গে একটা ছেদ তৈরি হলো। তখন আমার সামনে একটা চ্যালেঞ্জ দাঁড়িয়ে গেল যে আমাকে এখানে টিকতে হবে, আমাকে এইখানে টিকতে হবে। তো আমি তখন রাত দিন পরিশ্রম করতে শুরু করলাম। আমার মনে আছে 6 মাসের মধ্যে আমি একটা জায়গা তৈরি করে ফেললাম বিশিষ্টজনদের মধ্যে, বিশিষ্ট রাজনীতিক, আইনজীবী, সমাজের আরও বিভিন্ন সেক্টরে বিখ্যাত মানুষদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। আমার রিপোর্টিং দেখে তারা খুশি হচ্ছেন, ভাল লাগছে। তো এরপরে একদিন মির্জা আব্বাস সাহেব আসলেন। এসে একটা মিটিংয়ের মধ্যে তিনি বলে ফেললেন যে মানিককে তো আমি নিয়ে এসেছি, এই মানিক সবার চেয়ে ভালো কাজ করছে, তোমরা তো করতে পারছো না, সে আমার লোক, সে আমার তৈরি সাংবাদিক। তো এটা অর্জন। কতগুলি স্টেশনে কাজ করেছেন? আমি তো 5টা স্টেশনে কাজ করেছি সর্বশেষ মিলিয়ে। তো যেহেতু কথা বললেন, আমি আরও 2-একটা অভিজ্ঞতার কথা বলি। মানে বাংলাদেশের বড় মানুষদের সঙ্গে অনেকের সঙ্গে মেশা হয়েছে, কিন্তু এই সময়ের প্রাসঙ্গিক এরকম একজন ব্যক্তি, তার সঙ্গে আমার একটা অসাধারণ স্মৃতি আছে। তো বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমি কথাটা বলতে চাচ্ছিলাম যে এই ধরেন মন্ত্রী লেভেলে গেছে, এর উপরের লেভেলটা ছিল কিনা। যাই হোক, হ্যাঁ শুনুন। তো আমি 3বার বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম। একবার হচ্ছে প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে, তার একটা সংগঠন আছে জি9 সম্ভবত, আমি নামটা মনে নেই, এই সংগঠন হয়ে। আরেকবার দিগন্ত টিভি বন্ধ হওয়ার পরে। আর আরেকবার সুযোগ হয়েছিল আমি যখন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মনোনীত হই। ওই সময়েরই একটা ঘটনা যে ওই নির্বাচন হওয়ার পরে নির্বাচিত প্রতিনিধিরা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এটা হচ্ছে 2010 সালের ঘটনা। তো সেখানে আরও 10-12 জন সাংবাদিক ছিলেন। সাধারণভাবে মানে সবাই তো তার নিজের কথা বলে যে আমি এই করেছি দলের জন্যে বা আপনার জন্য, এটার জন্য। কিন্তু আমি চিন্তা করলাম যে আমি তো ওনার জন্য কিছু করিনি, এই কথাগুলো বলা ঠিক হবে না, ফেক হবে। আমি বললাম সামগ্রিক পরিস্থিতি নিয়ে। তখন তারেক রহমান সাহেবকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে শারীরিকভাবে, তিনি আক্রান্ত, অসুস্থ, তার বিরুদ্ধে প্রচুর অপপ্রচার হচ্ছে। নতুন একটি সরকার এসেছে, মানে কিছুদিন আগেই প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। এইরকম একটা পরিস্থিতিতে আমরা তার সঙ্গে দেখা করছি। আমি তখন সামগ্রিক পরিস্থিতি তুলে ধরলাম যে আপনি দীর্ঘ সময় রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, কিন্তু বুদ্ধিবৃত্তিকভাবে একদল তরুণরা যে আপনার পাশে এখন নেই, বুদ্ধিবৃত্তিক কতটা সংকট চলছে বিএনপিতে, সেই বিষয়টা আমি তুলে ধরলাম। তো আমি ওই বক্তব্যটাই শুরু করেছিলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে। আল মাহমুদের একটা গল্প আছে, গল্পর নাম হচ্ছে তৃষিত জলধি। এটা এমন একটা গল্প যে আল মাহমুদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সমুদ্র সফরে গিয়েছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতি বছর স্ট্যান্ড করা স্টুডেন্টদের নিয়ে বঙ্গোপসাগর সফরে যেতেন। 7 দিনব্যাপী প্রোগ্রাম হতো। সেই প্রোগ্রামটার নাম ছিল হিজবুল বাহার। সেই হিজবুল বাহারে গিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রেসিডেন্টের অতিথি হিসেবে গিয়েছেন আল মাহমুদ। রাতের বেলায় জাহাজের ছাদে 2 জন বসে আছেন, একজন কবি, একজন রাষ্ট্রপ্রধান। এই সমুদ্রকে নিয়ে তার যে স্বপ্ন, অসাধারণ বর্ণনা তৃষিত জলধির মধ্যে, যে এই সমুদ্র দিয়েই আমরা বাংলাদেশকে সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড় করাতে পারি। এই সমুদ্রের নিচে আমাদের সম্পদ আছে।
হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, এই সমুদ্র আমাদের অপার সম্ভাবনা তৈরি করেছে। এই যে গল্পটা আমি এটা দিয়ে শুরু করলাম আল মাহমুদের, এরপরে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, ভারতের নানা কূটকৌশল, তাকে বাংলাদেশ থেকে শেষ করে দেওয়ার অপপ্রয়াস, ওই সময় অনেকগুলো বিষয়, জঙ্গিবাদ, 10 ট্রাক অস্ত্র মামলা, গ্রেনেড হামলা, এই অভিযোগগুলো জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে উঠছিল। তো আমি বললাম যে এইরকম একটা সংকটময় পরিস্থিতিতে আপনার যে একদল মেধাবী প্রজন্ম দরকার, তরুণ দরকার, যারা এগুলো মোকাবেলা করবে, আপনার মিডিয়া দরকার, সেগুলো আপনার হাতে নেই, অথচ আপনি ক্ষমতায় ছিলেন। এখন জরুরি ভিত্তিতে এই জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার। তো উনি এই 6-7 মিনিটের এই বক্তব্য স্তব্ধ হয়ে শুনলেন। শেষ করলাম, তারপরে বললেন যে এই সাংবাদিককে অনেক ধন্যবাদ। ওনার পাশে বসা ছিলেন শামসুল ইসলাম। শামসুল ইসলাম মন্ত্রী ছিলেন বিএনপির, সাবেক তথ্যমন্ত্রী। শামসুল ইসলাম আর বেগম খালেদা জিয়া উনিই বসেছিলেন, দুজনেই বসেছিলেন, আর কেউ ছিল না, এখনকার কোনো নেতা ছিল না। আমার বক্তব্য শেষ করার পর আমাকে ধন্যবাদ দিয়ে উনি বললেন এইভাবে যে এই সাংবাদিক প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণভাবে এখানে বলেছে, সে এই মুহূর্তের সবচেয়ে দামি কথাগুলো বলেছে। আমার যারা মন্ত্রী ছিলেন, তথ্যমন্ত্রী, এই যে আমার পাশে বসে আছেন শামসুল ইসলাম, তাকে তো দায়িত্ব দিয়েছিলাম আমাদের মিডিয়া করার, সব দায়িত্ব সেই পালন করেছে, অনেকগুলো চ্যানেল লাইসেন্স দিয়েছে, সে অযোগ্যতার পরিচয় দিয়েছে বলেই তো আজকে এই ধরনের অবস্থা। যে সাংবাদিক সাহেব বললেন, উনি কিন্তু বসে আছেন, চুপ মেরে বসে আছেন, বিব্রত, এবং আরও বকাঝকা করলেন যে তোমরা তো, তুমি বলেনি যে আপনারা তো কিছু করতে পারেন নাই, আপনারা তো এমন এমন ব্যক্তিকে টিভির লাইসেন্স দিয়েছেন, গণমাধ্যমের লাইসেন্স দিয়েছেন, যারা এখন আমাদের বিরুদ্ধে কাজ করছে, আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তো আমি ওই দিন বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব দেখেছিলাম যে সত্যিকার অর্থেই তিনি বাংলাদেশের নেত্রী হিসেবে অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ। তিনি কম কথা বলা মানুষ, কিন্তু তিনি অত্যন্ত চৌকস। তিনি কিন্তু বুঝতে পারছিলেন যে এই মিট প্রোগ্রামে অধিকাংশ সাংবাদিকে তার ব্যক্তিগত কথা বলেছে, কিন্তু এই ছেলেটা, এই তরুণ ছেলেটা, তার কোনো কথা না বলে সে সামগ্রিক সিচুয়েশন নিয়ে বলেছে, এবং সাথে সাথেই তিনি যেভাবে রিয়াকশন দেখালেন, তার পাশে তথ্যমন্ত্রীকে মানে ভৎসনা করলেন, তো এর মধ্য দিয়ে তার ব্যক্তিত্বটাও ফুটে উঠল যে তিনি যে মাতৃময়ী বা একটা রাষ্ট্রের নেত্রী, সত্যের সঙ্গে তার একাত্মতা, হ্যাঁ একাত্মতা মানে অসাধারণ। আমি ওই দিন তার চোখ মুখে, তার মুখাবয়বে, তার চিন্তা মননের মধ্যে যে অসাধারণ স্ফুরণ দেখতে পেয়েছিলাম, যেটা আমাকে এখনও আপ্লুত করে। মাশাআল্লাহ মানিক ভাই, আমি তো আপনার কথাগুলো এত বেশি শুনছি, আশা করছি দর্শক খুব মানে মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনছে, খুব ভালো লাগছে। আমরা অনুষ্ঠান আরও বাড়ানো দরকার টাইম। আলহামদুলিল্লাহ, আপনাকে আমরা আবারও পাবো। তো অনেক আলোচনা, এবং আপনি তো মিডিয়ায় যে কাজগুলো করেছেন, এগুলোর যদি সিচুয়েশনগুলো এখানে প্রেজেন্ট করা হয় অনেক সময় লাগবে। ইনশাল্লাহ আমরা আবারও চাইবো আপনাকে। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। দেশের বাহিরে আপনি তো সফর করেছেন, এবং সেই ক্ষেত্রে কোনো স্মৃতি বা কোনো কাহিনী যেটা আপনাকে হয়তো ভাবায়, অথবা অনুপ্রেরণা যোগায়, অথবা সাহস যোগায়, বা কখনো মানে হেজিটেশনও ফিল হয়, এরকম কোনো সিচুয়েশন, অথবা মানে আনন্দ উচ্ছ্বসিত হন এরকম? আমি একটা গল্প বলবই, আজকে বলি, হয়তো আমরা শেষ করবো আলোচনা। 2005 সালের ঘটনা, জুন মাস। তখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ফাইনাল পরীক্ষা দেব এর আগে, তো লন্ডন সফরে গেলাম। শ্রদ্ধেয় সাইফুল্লাহ মানসুর ভাই ছিলেন সেই সফরে, আমি গিয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম। লন্ডনের মেসেজ কালচারাল গ্রুপ আমন্ত্রণ জানিয়েছিল। তো সেই অনুষ্ঠানে যাওয়ার পর স্বাভাবিকভাবেই শ্রদ্ধেয় সাইফুল্লাহ মানসুর ভাইয়ের আত্মীয় স্বজন অনেক আছেন লন্ডনে, তিনি সেই সব আত্মীয় স্বজনের বাসায় উঠেছেন, আর আমাকে জায়গা করে দেওয়া হলো, মানে আমার অতিথিশালা নির্ধারিত হলো LMC, লন্ডন মুসলিম সেন্টার, সেইখানে।
আমি প্রায় 1 মাসের মতো ছিলাম লন্ডন, বার্মিংহাম এবং ওল্ডহ্যাম, এই কটি জায়গায় প্রোগ্রাম করেছি, 6-7টি প্রোগ্রাম হয়েছে। তো যাই হোক, লন্ডন মুসলিম সেন্টারে তখন আমার জায়গা দেওয়া হলো। তো একদিনের ঘটনা, আমার যে রুমটা দেওয়া হয়েছে, যে ফ্ল্যাটটা, তার আশেপাশে আরও 2-1টি ফ্ল্যাট আছে, আরও রুম আছে আর কি, স্বাভাবিকভাবে যদি বলি। তো আব্দুল হালিম ভাই নামে একজন থাকতেন, জি, তিনি আমার পাশের রুমে থাকতেন। তো ওই দিন কাকতালীয়ভাবে দেখলাম যে আব্দুল হালিম ভাই নেই। আবার 2 রুম পরে আরেকজন থাকতেন, তিনিও নেই। তো আমি এটাকে স্বাভাবিকভাবে নিলাম, প্রতিদিনই তো থাকি, ওনাদেরও দেখা পাই। পুরো রুমটাতে আমি একাই, আমার সঙ্গে আর কেউ নেই। জি। তো কাকতালীয়ভাবে দেখলাম যে 2 জন নেই। রাত বাড়তে শুরু করলো। আমি স্বাভাবিকভাবেই যে ঘুমিয়ে পড়ব, কিছুক্ষণ প্র্যাকটিস করলাম গানের। এরপর আমি সর্বশেষ ওয়াশরুমে গেলাম। জি। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন ঘুমোতে যাব। হঠাৎ করেই দেখছি যে পানি পড়ার শব্দ, কল থেকে পানি পড়ছে। তো আমি মনে করলাম যে হয়তো আমি ভুল করেছি। তো এরপরে গিয়ে কলটা বন্ধ করলাম, শক্তভাবে বন্ধ করলাম এবং দেখলাম যে পানি পড়ে কি না। দেখছি যে না, পানি পড়ছে না। এটা 12:30টার দিকের ঘটনা। দরজাটা লাগালাম, এরপর আমি বিছানায় বসলাম। 2-3 মিনিটের মধ্যেই আবার শব্দ শুরু হলো, পানি। তো এইটা মানে প্রচণ্ড ভয় তৈরি করলো, এবং আমি চিন্তা করলাম কি এটা অন্য রুমের কিনা। তখন আমি একটু কান পাতলাম যে না, এখান থেকেই পানি পড়ছে। তো আমি একটু সাহস করে তখন দ্বিতীয়বারের মতো খুললাম দরজা। খুলে দেখি যে না, স্বাভাবিক, পানি পড়ছে না। ও, তখন পানির শব্দ নেই? তখন পানির শব্দ নেই, খোলার পরে আর পানির শব্দ নেই। হ্যাঁ। তো আমি আবার দরজাটা বন্ধ করলাম, শব্দ নেই। আমি একটু পাশে, তখন আমি জানি না হালিম ভাই এবং অন্য ভাই আছে কিনা। তা আমি একটু ছমছম শুরু করলো গা, যে কি ব্যাপার, পানির শব্দ, আবার ভেতরে দেখি যে নাই। তো ওই পাশের রুমে গিয়ে নক করলাম, দেখি যে উনি নেই, দরজা লক। আরেকজন ভাই থাকতেন যিনি একটু 2-3 রুমের পাশে, সেখানেও গিয়ে দেখি যে তিনিও নাই, তাদের রাতের ডিউটি পড়েছে, চলে গেছে সম্ভবত। যখন ওই রুমগুলো হয়ে ফিরে এসে আবার বিছানায় বসলাম, দেখি পানির শব্দ পড়ছে। তো তখন তো মানে প্রচণ্ড ঘামতে থাকলাম শরীরে, কি হচ্ছে। এবং শুধু তাই না, জানালায় কার্নিশে খচখচ, মানে আমি যখন তাকাচ্ছি তখন হচ্ছে না, যখনই আবার অন্যদিকে তাকাচ্ছি তখন ওই জায়গায় শব্দটা, অন্য সাইডগুলো থেকে শব্দ হচ্ছে। শুধু তাই না, অদ্ভুত ব্যাপার, আমি একটু নেমে রান্নাঘর, কিচেন রুমে গেলাম, যেটাকে ঠিকঠাক আছে। কিন্তু যখন বের হলাম, ওইদিকে পানির শব্দ, ওইদিকে খচখচ। ওইদিকে কিচেন রুমে বের হওয়ার পরে দেখি যে এই থালা বাসনগুলো নাড়াচাড়ার শব্দ। আমার নিজেরই গা থমথম। তখন আমি কি করব, ধরেন এরকম একটা পরিস্থিতি হতে হতে রাত প্রায় 1টা। আনফর্চুনেটলি আমার মোবাইলে টাকা নেই, ওনারা যে সিম ভরে দিয়েছিলেন ওই টাকা শেষ হয়ে গেছে। আমি ভয়ে ভয়ে জানালার কাছে দাঁড়িয়ে নিচে তাকাচ্ছিলাম, সম্ভবত 10 তলা বা 12 তলা। নিচের ওই এলএমসির চারপাশের রাস্তাগুলো শুনশান, একটা মানুষও নেই। আমি যে এই যে 10 তলা সিঁড়ি বেয়ে নিচে নেমে যাব, ওখানে তো গার্ড এখন আমি পাবো না। আর গিয়ে চিৎকার করে কাকে খুঁজবো, ওখানে তো এখন তো রাস্তায় কোনো লোক নেই। এই এলএমসি মানে লন্ডন মুসলিম সেন্টারের অতিথিশালা, সেখানে তো কেউ লোক থাকে না, নামাজ শেষে চলে যায়, এশার নামাজ পড়ে ইমাম মুয়াজ্জিন সবাই চলে গেছে। তার মানে পুরো এই জায়গাটাতে মানব শূন্য। আমি তখন প্রস্তুতি নিয়ে নিলাম যে আজকে একটা কিছু হতে পারে, কোনো কিছুর আক্রমণ হতে পারে। তো আমি বিছানায় যখন বসি, যখন তাকাই কার্নিশে, তখন শব্দ নেই। বিছানায় বসলে পানির শব্দ, ওই রান্নাঘর থেকে বাসনকুসন মাজার শব্দ। কোনো রকমে কাঁথা দিয়ে, মানে ওখানে লেপ ছিল, লেপ দিয়ে শরীর জড়ালাম। তারপরে কোনোভাবে স্থির হতে পারছি না, প্রচণ্ড ভয়। যে তখন মনে হচ্ছিল যে এখন কিছু একটা হবে। এর 2 দিন আগে লন্ডনের প্রবাসী বন্ধুরা আমাকে আবার লন্ডনে যে জিনের উৎপাত আছে সেই সম্পর্কে অনেক গল্প শুনিয়েছেন। তারও আগে, কয়েকদিন আগে লন্ডনে একটা জায়গা আছে নাম হাংম্যান হিল, সেইখানে 16 শতাব্দীতে
মানুষকে হত্যা করে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হতো। আমরা অনেক মাইলের পর মাইল পাড়ি দিয়ে সেই হাংম্যান হিলে গিয়েছিলাম, দেখে আসছি যে যেই গাছগুলো আছে এই গাছগুলোতে একটা লাশ ঝুলিয়ে রাখা হতো। তো হাংম্যান হিলের একটা জায়গা আছে যে গাড়ি নিউট্রাল করে রাখলে, স্টার্ট বন্ধ রাখলে আপনা আপনি উপরে উঠতে থাকে, জায়গাটা উঁচু, আপনা আপনি উপরে উঠে যায়, স্টার্ট বন্ধ কিন্তু উপরে উঠে যায়। সেইটা দেখে, সেইটা উপলব্ধি করে আমরা কিন্তু দ্রুত স্থান ত্যাগ করেছি ওই জায়গা থেকে ভয়ে। এটা রাতের বেলায় আমরা গিয়েছিলাম। এইরকম একটা পরিপ্রেক্ষিতে এইরকম একটা ভয়ের ঘটনা, গা ছমছম করা, মানে তখন মনে হচ্ছিল যে আত্মা ফেটে মানে মৃত্যুবরণের ঘটনা ঘটবে, অথবা এখানে কোনো একটা অদ্ভুত কিছু আসবে কোনো বেশ ধারণ করে। অস্থিরতা, ঘাম এবং প্রস্তুতি নিয়ে ফেললাম যে হয়তো মারা যেতে পারি। এইভাবে কেটে গেল 1টা থেকে 4টা, 3 ঘন্টা। একজন মানুষ বাঁচে না। এবং ওই সময় আমি জানি যে যেহেতু ফোনেও টাকা নেই, ফোনও করতে পারছি না, আমি হয়তো মৃত্যুবরণ করলে সকালে এসে তারা খোঁজ খবর পেত। 4টার সময় এভাবে 3টা ঘন্টা পার করলাম। খালি তখন বাবার স্মৃতি মনে পড়ছিল, মায়ের স্মৃতি, সেই বাংলাদেশের কথা মনে পড়ছিল, ভাইদের কথা, বন্ধু বান্ধবের কথা, আর মনে হচ্ছিল যে শেষ আজকে বিদেশের মাটিতে এসে আমার মানে প্রাণ চলে যাচ্ছে। 4টা যখন বাজে আজান হলো ফজরের, তখন এই শব্দগুলো আস্তে আস্তে থেমে গেল। আমি যখন আবার জানালার সামনে দাঁড়ালাম আজান হওয়ার সঙ্গে সঙ্গে, তখন দেখছি যে টুপি পরে 2-1 লোক মসজিদের দিকে আসছে। তখন সাহস পেলাম, আমি সাথে সাথে মসজিদে নেমে গেলাম, গিয়ে দেখলাম কিছু লোকজন মুসল্লি এসেছে। তো আমি এই ঘটনা ভুলবো না। পরে যখন 9টার দিকে ভাইয়েরা আসলেন, যারা উদ্যোক্তা, আয়োজক, প্রতিদিনই তো আসেন সকালবেলায়, আসলেন, খুলে বলার পরে তারা খুবই আফসোস করলেন যে আমরা কেন আপনাকে একা রেখে গেলাম, বা একবার ফোনও করা দরকার ছিল রাতের বেলায় যে আপনি কেমন আছেন। তো ওনারা বললেন যে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এরকম ঘটনা অনেক হয়েছে যে একা রুমে ছিল, তারপর সকালে এসে দেখেছে যে লাশ পড়ে আছে, রক্তাক্ত শরীর। অথবা লন্ডনের রাস্তায় এরকমও দেখা যায় তাদের অভিজ্ঞতায় যে ড্রাইভিং সিটের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে, সে হয়তো এরকম দুষ্টু জিনের দ্বারা আক্রান্ত হয়েছে। তো ভয়াবহ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার কথা আমার এখনও মনে পড়ে। আমি স্মরণ করছি মুহিব রহমানী ভাইকে, তিনি এখনও লন্ডনে থাকেন, চমৎকার মানুষ। তো তিনি শুনে আমাকে খুব বেদনার্ত হয়েছিলেন, খুব যে না আসলে আমরা ভুল করেছি, একা রাখা ঠিক হয়নি। এবং পরের দিন থেকেই আমাকে অন্য বাসায় রাখা হলো আরেকজনের সঙ্গে। তো আসলে জীবনের বাকি বাকি কত ঘটনা। আপনার এই ঘটনা থেকে তো আমিও নতুন করে আজকে থেকে যে অনেকগুলো দেশ তো যাওয়া হলো, এরপরেও ভাবছি যে না আমাকেও তো আলাদাও রেখেছে অনেক জায়গায়, এরকম সিচুয়েশন হয়নি। তবে এরপর থেকে এই কাজটা করব যে ভাই এবং সিমে টাকা পয়সা এগুলো ভরে রাখতে হবে, রাখা জরুরি। কতগুলো দেশ ভ্রমণ করেছে? খুব বেশি দেশ ভ্রমণ করিনি, 5 থেকে 6টা দেশ ভ্রমণ করেছি। 5ই আগস্টের আগে আমি অসংখ্যবার ভারতে গিয়েছি, মানে ত্রিপুরায় গিয়েছি, তখন রাজ্য সরকারের আমন্ত্রণে এই গানের জন্যে। এরপরে আমি গিয়েছি আসামেও গিয়েছি, শিলচরে, ভারতের পশ্চিমবঙ্গে অনেকবার গিয়েছি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে। তো এইটা যেমন একটা সঙ্গে আমার দেখা হয়েছে, একসাথে অনুষ্ঠান করেছি। অবশ্যই আপনিও সেই অনুষ্ঠানের অতিথি ছিলেন, আমিও ছিলাম। এরপরে মালয়েশিয়াতে প্রোগ্রাম করেছি, সৌদি আরবে করেছি, লন্ডনে করেছি। আর আরেকটা আমার জাপানে প্রোগ্রাম ছিল, জাপানে 3বার ইনভাইটেশন এসেছিল কিন্তু জাপানের ভিসা হয়নি। আমেরিকায় 3বার ইনভাইটেশন এসেছিল, 10 সাল থেকে 13 সাল, কিন্তু আমার ভিসা হয়নি। আমরা 3 বছর ইনভাইটেশন দিচ্ছি। আচ্ছা, আমি 3বার দাঁড়ানোর পরেও ভিসা হয়নি। তো আমেরিকার এই ভিসা না হওয়ার পর আমার মনের মধ্যে খুব স্টাক করলো যে আমি আর দাঁড়াবোই না, আমি কোথাও যাবই না। আমেরিকা তো যাবই না, অন্যান্য রাষ্ট্রেও যাব না, বাংলাদেশেই আমি দাঁড়াবো, আমার দরকার নেই বিদেশ। একটা অভিমান জমা পড়লো। জাপানে সবার হলো, মানে আরও শিল্পীরা গিয়েছিল, সবার হলো, আমার হলো না, অথচ ওরা খুব করে চেয়েছিল। তো মানে ওই বিদেশ ভাগ্য হয়তো ভালো না। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে হ্যাপি আছি এবং বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে চাই না। আমারও এখন বাইরে যাওয়ার খুব আগ্রহ নাই। আমেরিকারও 2 বছর ধরে ইনভাইটেশন দিচ্ছে, সেটা একটা আগ্রহের জায়গা ছিল, বাট আমার এখন আর বাইরে করে না, যেতেও মন চায় না।
মানিক ভাই, আমি তো এখন আপনার কাছে যে বিষয়টা একটু ছোট করে জানতে চাইবো সেটি হলো যে আলহামদুলিল্লাহ আপনি যেই বিষয়গুলো নিয়ে স্বপ্ন দেখেছেন সেই বিষয়ে নিজে পদক্ষেপ নিয়েছেন, সাহস করে এগিয়েছেন, আল্লাহ সফলতা দিয়েছে। তো আপনার এই জীবনের এক্সপেরিয়েন্স থেকে তরুণ প্রজন্ম যারা এখন আছে বা আমাদের দর্শক যারা রয়েছে তাদের জন্য আপনার মানে বক্তব্যটা কি? টার্গেটকে নির্ধারণ করার ক্ষেত্রে আসলে কি করণীয় উচিত, কিভাবে কি করে এগিয়ে যাওয়া উচিত, বা তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলবেন। আমি মনে করি একটা কথাই আমি বলবো, যে সততার সঙ্গে সাহস ধারণ করা, সততার সঙ্গে সাহসিকতা নিয়ে কাজ করলে সফল হবেই, কিন্তু ওই সাহসের মধ্যে সততা থাকতে হবে যে আমি করব, করে দেখাবো, এবং আমি যে করছি এটার পেছনে সততা একটা প্রেরণা হিসেবে কাজ করছে, আমি সৎ নিয়তে করছি, তাহলে হবেই। তরুণদের জন্য এটাই হচ্ছে আমার কথা, লেগে থাকতে হবে, নিরন্তর লেগে থাকতে হবে, রাত নেই দিন নেই। এরকম তো অসংখ্য ঘটনা আপনার জীবনে, আমার জীবনে। চেঞ্জ টিভি করতে গিয়ে দেখেছি যে এটাতে আমি লেগেছিলাম, মানে রাত নেই দিন নেই, আর কত যে এটার প্রতিবন্ধকতা এসেছে বিভিন্ন জায়গায় এটাকে ছেড়ে দেবার জন্যে। আমি যখন মাই টিভিতে কাজ করি বার্তা সম্পাদক, আমাকে বলা হয়েছিল যে 24 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হবে। সেটা আরেকটা গল্প, 24 ঘন্টার মধ্যে আমি কোথায় যাব? 24 ঘন্টার মধ্যে আমার এমন কি আছে দেশের বাইরে যে বললেই আমার ভিসা রেডি করে দেবে, আমাকে বের করে দেবে? তো জীবনের বাঁকে বাঁকে তো অনেক ঘটনা থাকে। এই যে অনলাইন প্ল্যাটফর্মটা করেছি, তো এটা নিয়ে অনেক কিছু হয়েছে এটা দাঁড় করাতে গিয়ে, কিন্তু এটার পেছনে লেগেছিলাম বলে সত্যি কথা এইটা এখন আমাকে তার প্রতিদান দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমি সেই জন্য বলি শুধু আরও কত কত কাজ, এইগুলো সব কিছুই আপনি লেগে যদি থাকে, তরুণ প্রজন্ম আমরা যদি লেগে থাকি, অবশ্যই আমরা লক্ষ্যের দিকে যেতে পারবো এবং আমাদের সফলতা আসবেই ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ মানিক ভাই। আমরা চাইবো ইনশাল্লাহ জীবনের গল্পে আপনাকে আবারও নিয়ে এসে আরো সুন্দর সুন্দর গল্প। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর অনুষ্ঠান আপনার সঞ্চালনায় হলো। আপনার সঙ্গীত জীবন, সাংস্কৃতিক তৎপরতা এগুলো নির্বিঘ্ন হোক। আপনার মনের মধ্যে যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো পূর্ণরূপে ধরা দিক। জি আমিন। আমিন। আপনার মূল্যবান সময় দিয়ে আসছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আপনাকে নেখায়াত দান করুক, সমৃদ্ধির পথে এগিয়ে। আমিন। প্রিয় দর্শক, আমিরুল মুমিনিন মানিক, একটি জীবনের গল্প। আসলে জীবনের পরিধিটা অনেক বেশি, ছোট্ট 1-1.5 ঘন্টার ভেতরে অবশ্যই শেষ করার সুযোগ হবে না, সুযোগ থাকেও না। ইনশাল্লাহ তার এক্সপিরিয়েন্স থেকে আমরা আগামী দিনে আবারও চেষ্টা করব। মানিক ভাইয়ের অজানা অনেক গল্প রয়েছে, গল্পের ঝুলি, ইতিহাস ঐতিহ্য থেকে অনেক বড়, সেগুলো আমরা ইনশাল্লাহ আগামী দিন থেকে আরও সমৃদ্ধি করবার চেষ্টা করব। যারা এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভালোর সাথে রাখুন। আল্লাহ হাফেজ। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প। জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প।